কেরানীগঞ্জে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তাদের আটকে রেখে ডাকাতির চেষ্টা, 4 ঘন্টা পর জিম্মি অবসান, 3 ডাকাতের আত্মসমর্পণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছে। না, গুলি চালায়নি, খুব শান্তিপূর্ণভাবেই ওনারা করছে। অস্ত্র তারা আগে হালাই দিছে, জানাদের আগে হারাইছে, পরে তারা সারেন্ডার করছে। শেখ হাসিনার নির্দেশেই বন্ধ রাখা হয় ইন্টারনেট পলকের স্বীকারোক্তি। পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, মন্তব্য ফখরুলের। নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে বাধা নেই বলছে ইসি সংস্কার কমিশন। বায়ু দূষণকারী বাস তুলে স্ক্র্যাপে করা হবে জানালেন পরিবেশ উপদেষ্টা। আশুলিয়া থেকে সরানো হবে সকল ইটের ভাটা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় আইএমএফ, কমতে পারে প্রবৃদ্ধি, পরবর্তী দিনের সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে। সানায় ইসরায়েলি বর্বরতা চলছে, স্থিতিশীলতায় তুরস্ক লেবাননের উদ্যোগ। তেহরানকে নাক না গলানোর আহ্বান ওয়াশিংটনের। এবং ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার মিশনে কাল মাঠে নামবে টাইগাররা। এশিয়া কাপে ভারতের কাছে মেয়েদের হার। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। পরবর্তীতে যৌথ বাহিনীর 4 ঘন্টার চেষ্টায় আত্মসমর্পণ করে 3 ডাকাত। নিরাপদে উদ্ধার করা হয়েছে ব্যাংকের ভেতরের জিম্মি সবাইকে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ডাকাতরা ব্যাংকের ভল্ট ভাঙতে না পারায় লোপাট হয়নি কোনো টাকাও। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে একরকম হঠাৎ করেই কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেয় ডাকাত দল। এ সময় অস্ত্রের মুখে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে ডাকাত দলের সদস্যরা। ব্যাংকের ভেতরে বেশ কয়েকজন গ্রাহকও ছিলেন। বাড়ে উদ্বেগ উৎকণ্ঠা। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশেপাশের এলাকা ঘিরে ফেলে। ভেতরে থাকা ডাকাতদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা এখানে আসলাম, আসার পর দেখলাম যে তালা মারানো আছে, তখন আমরা ওসিরে ফোন দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে। পুলিশের সাথে কথা বলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছে। না, গুলি চালায়নি, খুব শান্তিপূর্ণভাবেই ওনারা করছে। সময়ের সাথে সাথে ব্যাংকের আশপাশে বিপুল জনসমাগম হতে থাকে। পরবর্তীতে ডাকাত সদস্যরা বিপুল অঙ্কের টাকা সহ নিরাপদে বের হয়ে যেতে চান। তবে বাইরে সাধারণ জনতা, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে ভড়কে যায় ডাকাত দলের সদস্যরা। শেষমেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে 3 ডাকাত সদস্য। সঙ্গে উদ্ধার করা হয় 3টি দেশীয় অস্ত্র। জিম্মি থাকা সবাইকে নিরাপদে বের করে আনে আইন শৃঙ্খলা বাহিনী। হতাহত হয়নি কেউই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, এই করা না পর্যন্ত আমরা এটা কিছু বলতে পারবো না। এমন ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হলেও আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর চেষ্টায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, লোপাট হয়নি ব্যাংকের কোনো টাকা। শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, জানতে চাচ্ছি 3 জন ডাকাত আত্মসমর্পণ করলো, এখনকার কি অবস্থা, আর পুলিশ এই বিষয়ে কিছু জানিয়েছে কিনা? ধন্যবাদ সারা, আপনি যথার্থ শুনেছেন যে ইতিমধ্যে 3 জন ডাকাত যারা এই যে পূবালী ব্যাংকের এই জিঞ্জিরা শাখায় ডাকাতির জন্য অবস্থান করছিল তারা আত্মসমর্পণ করেছেন। এরপরে এখন পর্যন্ত এই ব্যাংকে আমরা যতদূর জানতে পেরেছি 10 জনের মতো ব্যাংকের কর্মকর্তা রয়েছেন, 10 থেকে 15 জনের মতো, এবং 10 থেকে 11 জনের মতো গ্রাহক রয়েছেন যারা এই ব্যাংকের ভেতরে এখন অবস্থান করছেন তারা। এবং ভেতরে যতদূর জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন
অবস্থান করছেন তারা আর কি হয়তো এখন জানছেন যে আসলে এই যে তিনজনের যে ডাকাত দলের সদস্য ছিল তারা আসলে ভেতরে এসে কি ধরনের কর্মকাণ্ড করেছিলেন সেই বিষয়টি এবং সেই বিষয়ে নিশ্চিত হচ্ছেন কোনো টাকা পয়সা এখান থেকে সরানো হয়েছে কিনা সেই বিষয়টিও হয়তো নিশ্চিত হওয়ার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে বিকেল 5:30টার দিকে তিনজন ডাকাত সদস্য তারা আত্মসমর্পণ করেন। তারা এই মুহূর্তে র‍্যাব 10-এ তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সর্বশেষ তথ্য যেটা জানতে পেরেছি এরপরে এখন পর্যন্ত এই ব্যাংকে যারা অবস্থান করছিলেন, বিশেষ করে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে গ্রাহক যারা ভেতরে আটকা পড়েছিলেন তারা এখন পর্যন্ত কিন্তু বের হতে পারেননি। হয়তো তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে হয়তো তাদেরকে ছেড়ে দেওয়া হবে অথবা তারা বের হতে পারবেন। তো আমরা আরেকটা বিষয় যেটা জানতে পেরেছি সে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কেরানীগঞ্জ পুলিশ ঢাকা রেঞ্জ পুলিশ সুপার তিনি 8টার দিকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। কেরানীগঞ্জ মডেল থানায় সেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সেখানে হয়তো জানানো হতে পারে আসলে এই ঘটনাটা কারা ছিলেন এবং কিভাবে ঘটলো এই ঘটনা, সেই বিষয়টি তারা হয়তো জানাবেন সেই সংবাদ সম্মেলনে। তো এখন পর্যন্ত এখানে প্রচুর উৎসুক জনতা আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও এখানে রয়েছেন। অর্থাৎ এই জায়গাটি কিন্তু এখনো এক প্রকার অবরুদ্ধ আছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। সারা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যা ধামাচাপা দিতেই শেখ হাসিনার নির্দেশেই বন্ধ করা হয়েছিল ইন্টারনেট। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের স্বীকারোক্তির বরাতে এসব কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি। দর্শক, নিষ্ঠুরতার কারণে জিয়াউল আহসানকে বাংলাদেশের কসাই হিসেবে উল্লেখ করেন তিনি। আর 7 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে 2 মাসে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণহত্যার মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে ছিলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মিরপুর জোনের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ, তাদের মোবাইল ফোনগুলো চেক করা, মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া, ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি। সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি। নিষ্ঠুরতার কারণে জিয়াউল আহসানকে বাংলাদেশের কসাই হিসেবে উল্লেখ করেন তিনি। পাশাপাশি 7 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ধাপে ধাপে কোর্টের কাছ থেকে সময় নিচ্ছি যাতে করে আমাদের প্রোগ্রেসটা যথেষ্ট হয়েছে কিনা এটা আমরা কোর্টকে দেখাতে পারি। তো এই কারণে আমরা আজকে 2 মাস সময় চেয়েছিলাম, 2 মাস সময় দিয়েছেন। আগামী 20শে ফেব্রুয়ারি পরবর্তী তারিখের এই মামলার জন্য ধার্য হয়েছে। আমরা আশা করব এর মধ্যেই মামলার তদন্ত মোটামুটি অনেক বেশি দূর এগিয়ে যাবে। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি জানান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গণহত্যা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারনেট বন্ধের নির্দেশ দেন। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। জুলাই আগস্ট হত্যাকাণ্ড ঘিরে পুলিশের সাবেক 17 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গত 20 নভেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের গ্রেপ্তার দেখানোর পাশাপাশি তদন্তের অগ্রগতি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। পিলখানা গণহত্যায় শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ করেছেন বিডিআর সদস্যদের স্বজনরা। তারা বলছেন, নিছক বিডিআর বিদ্রোহ নয়, পরিকল্পিতভাবে পিলখানায় সেনা কর্মকর্তা নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামি ও কুশীলবদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিদ্রোহের নামে পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটেছিল এক নারকীয় হত্যাকাণ্ড।
এ ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারান। সেদিনের নৃশংস সেই হত্যাকাণ্ডে কেউ হারিয়েছেন স্বামী, কেউ বা বাবা মা। এ মামলার শুরু থেকে প্রকৃত অপরাধীদের আড়ালে রেখে নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করে আসছে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার। তাদের অভিযোগ, বিডিআর জওয়ানদের হত্যার ঘটনা সবকিছুই পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে। পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন, এটা আমার জোর দাবি, এবং এই বিচারের যেন সত্যতা বের হয়ে আসে। আমাকে অফিসার বলেছিল, বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না, তুমি নিতে পারবে না বাবা। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই। আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল, আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি, আমাকে বলা হয়েছে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী করা হবে। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তারা। 58 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ। পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে। এটা অ্যাবসলিউটলি এটা মানবতার বিরুদ্ধে অপরাধ বিধায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার শুরু হয়েছে সেটা হবে। বিডিআর হত্যা মামলায় 846 বিডিআর জওয়ানকে বিচারের মুখোমুখি করা হয় 2013 সালের 5 নভেম্বর। এ মামলায় 152 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। তাদের একজন ছাড়া সবাই তৎকালীন বিডিআরের সদস্য। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় 161 জনকে, সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা পান আরও 256 জন। সাজা হয় মোট 568 জনের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আজকের যুদ্ধ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এই যুদ্ধের যোদ্ধা সবাই। 3 জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে তিনি আরও বলেন, দেশের ভিতরে ও বাইরে এখনও ষড়যন্ত্র থেমে নেই। রাষ্ট্র সংস্কারের 31 দফার বার্তা তৃণমূলে পৌঁছে দিতে জেলায় জেলায় কর্মশালা করছে বিএনপি। বৃহস্পতিবার মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই 31 দফা কিন্তু শুধু বিএনপির কথা নয়। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আজকের যুদ্ধ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার, আর এই যুদ্ধের সবাই যোদ্ধা। সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আরো আছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র থেমে নেই বলেও অভিযোগ করেন তিনি। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে এইগুলো অনেকের জন্য, দেশের ভেতরেই হোক দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। দেশের মানুষের সমর্থন ও অংশগ্রহণে স্বৈরাচার সরকার পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এই দায়িত্ব পালনে প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট বলে মনে করে বিএনপি। গুলশানে দলের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় এসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। প্রিয় দেশবাসী, মহান বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, 2025-এর শেষ অথবা 2026-এর শুরুর দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পরে তার প্রেস সচিব বলেন, 2026-এর জুনের মধ্যে হবে নির্বাচন। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানান মির্জা ফখরুল। গত 18 ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য
একেবারেই স্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোন রোড ম্যাপ সম্পর্কে কোন সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার নিকটস্থ স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। সবাই মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো এই কথাটা এখনো পুরোপুরি বলা যাবে না, কিন্তু ইতিপূর্বে অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস আমরা বলি জাস্টিস খায়রুল হক যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উড়িয়ে দিলেন, সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন এক্স্যাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ভারত যত চেষ্টাই করুক আওয়ামী লীগ আর কোনোদিন এদেশে ক্ষমতায় আসতে পারবে না। আমরা বলে দিতে চাই, জনগণ বলে দিতে চাই, কথাবার্তা বন্ধ করে দেন, কারণ আর আশা রাখার কোনো কারণ নাই। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মতামত নিয়ে 31 দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামত করবে বলে জানান তিনি। সেই কারণে আজকে সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছেন না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রংপুরে এক মতবিনিময় সভায় কথা জানান তিনি। আর অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু নির্বাচন নয়, যে কোনো কাজের জন্য এখন প্রস্তুত পুলিশ। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এ সময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন সংস্কার থেকে কোনো রকম বাধার সৃষ্টি করা হচ্ছে না। সব দলকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক, সেই সুপারিশই করবে সংস্কার কমিশন। এ সময় 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার প্রস্তাবনা অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন, যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না। হাজার হাজার প্রস্তাব এসছে, এগুলোকে পর্যালোচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছব। অন্যদিকে মুন্সিগঞ্জে আরেক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শুধু নির্বাচন নয়, পুলিশ এখন যে কোনো ধরনের কাজ করতে প্রস্তুত। ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুবায়েরপন্থীদের ইজতেমা নির্ধারিত তারিখেই হবে। বিশ্ব ইজতেমার যে ডেট আছে জুবায়েরপন্থীতে, ওইটা আমি আশা করবো যে ওই ডেটে হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ের জন্য পুলিশ সব সময় প্রস্তুত। মুন্সিগঞ্জ জেলার আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাকিস্তানকে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের তাগিদ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এগুলো সমাধান করে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক দ্রুত এগিয়ে নিতে হবে, কারণ এটা দুই দেশের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আরও গতিশীল করতে দুই দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি দল বিনিময়ে ঐক্যমত্য হন দুই নেতা। পুরনো বায়ু দূষণকারী বাস তুলে স্ক্র্যাপ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, কিছু মানুষের স্বার্থে ঢাকার সব বাসিন্দাকে বায়ু দূষণের শিকার হতে দেয়া যাবে না। রাজধানীতে এক আলোচনা সভার পর তিনি এসব কথা বলেন। সভার বিষয় ছিল সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনা, যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ। যানজটের নগরী ঢাকার মোট আয়তনের 25% সড়ক থাকার কথা, কিন্তু আছে মাত্র 7 থেকে 8%। ফলে যানজট এক নিত্যসঙ্গী, যা দৈনিক প্রায় 82 লাখ কর্মঘণ্টা নষ্ট করছে। অর্থমূল্যে এই সময় 139 কোটি টাকার বেশি। আবার বিগত 1 যুগ ধরে বায়ু দূষণে বিশ্বের শীর্ষ তালিকায় ধারাবাহিকভাবে রয়েছে ঢাকা।
এসবের সমাধানে ঢাকার বিদ্যুৎ ভবনে এই আলোচনা সভার আয়োজন। বক্তারা বলেন, ঢাকায় ২০ বছরের বেশি সময় ধরে চলছে ১০,৫০০ বেশি যানবাহন। ঢাকার বাইরে এ সংখ্যা ১৮,০০০-এর বেশি। রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা দুটোই, তো এগুলার জন্য যে আইন সংস্কার সেটা এখন চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা আশা করছি সপ্তাহখানেকের মধ্যেই এই চূড়ান্ত করে আমরা বিষয়টা কার্যক্ষেত্রে যেতে পারে। শ্রমিকদের কল্যাণে, মালিকদের কল্যাণে, জনগণের কল্যাণে আমরা একটা সড়ক পরিবহন আইন 2018-কে আমরা রিথিঙ্কের জন্য ওনারা চিন্তা করছে। সবার সহযোগিতা চাই যেন আমরা সম্মিলিতভাবে এই কিছুটা রিলিফ হলেও দিতে পারি। এসব নানা উদ্যোগের কথা জানিয়ে ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ২৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে গ্রিন ক্লাস্টার চালু হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। বিআরটিএ-কে 1 মাসের জন্য সময় দেওয়া হয়েছে। বিআরটিএ যদি এর মধ্যে যদি তাদের অবস্থার উন্নতি করতে না পারে তাহলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বায়ু দূষণ মোকাবেলায় টাস্ক ফোর্স কাজ করছে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা। বলেন, আশুলিয়া থেকে সরাতে চান ইটভাটা। আশুলিয়া থেকে বেশিরভাগ ইটের ধোঁয়া আসে। আমরা এখন ভাবছি যে আশুলিয়াকে আমরা নো ব্রিক ফিল্ড জোন ঘোষণা করব কিনা। এছাড়াও বায়ু দূষণ থেকে রক্ষা পেতে মাস্ক পরা ও বাড়িতে এয়ার পিউরিফায়ার রাখার আহ্বান জানান তিনি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংস্কার এবং নির্বাচন পরস্পর বিরোধী নয় বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না। সকালে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এই কমিশনের সাথে যুক্ত ছিলেন তাদের সবার প্রতি এক ধরনের রেস্ট্রিকশন আছে। এটা তো প্রধান উপদেষ্টার বক্তব্য বলেছেন যে যদি সবকিছু বলা হয় তাহলে ওই যারা যারা ভিকটিম তাদের অনেকের জীবনের, পরিবারের উপরে রিস্ক তৈরি হতে পারে। বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে মাওলানা সাদ ও জুবাইর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে জুবাইরপন্থীরা বলছেন তারা সাদপন্থীদের প্রতিহত করবেন, আর পাল্টা হুমকি দিয়ে সাদপন্থীরা জানিয়েছে যে কোনো মূল্যে তারা ইজতেমা করবেন। তবে এখন পর্যন্ত নিহতের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হবার পর সরকারি নির্দেশে খালি করা হয় ইজতেমা ময়দান। বৃহস্পতিবার দিনভর ইজতেমা ময়দানকে কেন্দ্র করে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। অস্থিরতা রুখতে চারপাশে পুলিশ, এপিবিএন, র্যাব এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। ইজতেমা ময়দানের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানায় পুলিশ। পরিস্থিতি অনেক স্বাভাবিক আছে, খুবই শান্ত পরিবেশ, ভিতরে ইজতেমা মাঠের ভিতরে ফাঁকা। এমন পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে জুবাইরপন্থীরা মাওলানা সাদের অনুসারীদের প্রতিহত করার ঘোষণা দেয়। আমাদের লোকগুলোকে শহীদ করে ফেললো, আমাদের লোকগুলোকে হত্যা করলো। আমরা অবশ্যই হত্যা মামলা দায়ের করব এবং হত্যা প্রচেষ্টা মামলা এবং অন্যান্য আরো মামলা, প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে তাদের মাঠে প্রবেশ করা অনেকগুলো মামলা ইনশাআল্লাহ আজকের ভিতরেই আমরা দায়ের করার চেষ্টা করব। পাল্টা সংবাদ সম্মেলনে সাদপন্থীরা ঘটনার দায় চাপান জুবাইরপন্থীদের উপর। জানান 7 থেকে 9 তারিখ পর্যন্ত ওই মাঠেই ইজতেমা করবেন তারা। সংঘর্ষ চাই না, কোনো রক্তপাত চাই না, আমরা সমঝোতার পক্ষে। আমরা চাইব বাংলাদেশ প্রশাসন অতি দ্রুত রাজনৈতিক ব্যক্তিদেরকে মুক্ত করে তবলিগের উভয় পক্ষকে নিয়ে সমঝোতামূলক একটি পরিবেশ তৈরি করে আমাদের মাঝে সমঝোতা করে দিবে। তবে মঙ্গলবার 4 জন নিহতের ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা বিষয়টির উপর নজর রাখছি এবং যদি কোনো আসামি আমাদের এলাকায় থেকে থাকে, ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে থেকে থাকে, তবে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা এখানে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় এরকম কোনো পরিস্থিতি বরদাস্ত করব না। দুই পক্ষের এমন অবস্থানের কারণে আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান এই ডিএমপির মুখপাত্র। পরিপূর্ণ সতর্ক অবস্থায় আছি। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। $4.7 বিলিয়ন ঋণ সহায়তার চতুর্থ কিস্তি দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। পাশাপাশি নতুন করে আরও $75 বিলিয়ন সহায়তা দিতে সম্মত হয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে IMF জানায়, চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে আগামী ফেব্রুয়ারিতে সংস্থাটির বোর্ড সভায় নেওয়া হবে নীতিগত সিদ্ধান্ত। সেখানে বিষয়টি অনুমোদন হলে ফেব্রুয়ারির শেষ নাগাদ চতুর্থ কিস্তির অর্থ পাবে বাংলাদেশ। এই কিস্তিতে বাংলাদেশ পাবে $64.50 লাখ। এদিন ব্রিফিংয়ে বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি নিয়ে হতাশা প্রকাশ করে সংস্থাটি।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইয়েমেনের রাজধানী সানা এবং একটি বন্দর শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত 9 জন নিহত হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি নিয়ন্ত্রিত মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার 19 ডিসেম্বর সকালে পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় উপত্যকা এবং ইয়েমেনের গভীরে হুথি যোদ্ধাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো হুথি বাহিনী সামরিক অভিযানের জন্য ব্যবহার করত। نفذت القوة الصاروخية في القوات المسلحة اليمنية। দর্শক, নিউজ 24 সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।